এবং হঠাৎ করেই দেখা গেল জ্বালানি তেলের দাম বাড়ার পরপরই সেই দীর্ঘ লাইন সেটা উধাও হয়ে গেল। এটাতে একটা প্রশ্নের জায়গাও তৈরি হয়েছে আসলে, যে আসলে কি জ্বালানির দাম বাড়ানো হবে। এই কারণেই পূর্বে একটা সম্পদ তৈরি করা হলো, জনগণকে একটা ভোগান্তির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হলো, যাতে মানুষেরা জ্বালানি তেলের দাম যে হঠাৎ করে এত পরিমাণে বৃদ্ধি করা হলো, সেই বিষয়টাতে মানুষের রিয়াকশনের থেকে, মানুষের লাইন থেকে মুক্তি পেল, সেই সুস্থিতির মতো মানুষেরা ভুলে যাবে, এই ধরনের একটা পরিবেশ তৈরি করার কোনো একটা মেকানিজম সরকারের তরফ থেকে ছিল কিনা সে প্রশ্নটাও এখন রয়েছে। যদিও জ্বালানি তেলের এই বিষয়টা নিয়ে সংসদে একটা কমিটি গঠন করা হয়েছে, তার একটা সময়সীমা আছে, আমাদের তরফ থেকে সেখানে সদস্যরা আছেন। আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখতে চাই যে আসলে এখানে সংকটটা কোথায় থেকে এটা ঘনীভূত হলো। এবং এর বাইরে গিয়েও আপনারা জানেন যে অর্থনীতিতে একটা বড় ধরনের ধকল সামনের দিনে আসতে যাচ্ছে। বিশেষত গত পরশুদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী, তিনি বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংসদে যে বিবৃতি দিয়েছেন, তাতে ভীত সন্ত্রস্ত হওয়ার মতো অর্থনৈতিক পরিস্থিতি আছে বাংলাদেশে বলেই আমাদের কাছে মনে হয়। আমরা দেখলাম যে আমাদের সমস্ত সমীক্ষাতেই, স্ট্যাটিস্টিক্সের ডাটাগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে ভঙ্গুর একটা অবস্থার মধ্যে আছে অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী। এবং সে সময়টাতেই আমরা খেয়াল করে দেখলাম যে 5টি ব্যাংককে একীভূতকরণ করা হয়েছিল, ইসলামী ব্যাংকগুলো, যেখানে আসলে লুটেরেরা তারা ব্যাংকের অর্থগুলো জনগণের আমানত বা সরকার যে ভর্তুকি দিয়েছিল সেখানে সবকিছুকেই তারা লুটপাট করে নিয়ে গেছেন। সেখানে ব্যাংক রেজুলেশন আইনটা সংসদে পাশ করা হলো, হঠাৎ করেই সেখানে একটা সংশোধনে নিয়ে আসা হয়েছে এক রাতের ব্যবধানে 18 ধারায়, যে মাত্র 7.5% অর্থ যদি প্রদান করা হয় তাহলেই তারা আবার ব্যাংকগুলোর মালিকানা ফিরিয়ে পাবেন। এটা খুবই কঠিন একটা পরিস্থিতি, কারণ আমরা দেখলাম যে লুটেরাদের কাছেই এই ব্যাংকগুলোকে আবার ফিরিয়ে দেওয়ার একটা আইন প্রণয়ন করা হয়েছে।